বাজেট পেশ হলো। এই মুহূর্তে আমার সঙ্গে নতুন অতিথি যারা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূলের পক্ষ থেকে মুখপাত্র কৌশিক বিশ্বাস এবং অর্থনীতিবিদ বিএন গঙ্গোপাধ্যায় আমার সঙ্গে আছেন। আমি বিএন গঙ্গোপাধ্যায়ের কাছে প্রথম যাব। অন্তর্বর্তী বাজেট ছিল, ভোট অন অ্যাকাউন্ট, কিন্তু তবুও মানুষের কিছু আশা ছিল। না, আমি রেলের কথাও বলবো না বা পেট্রোলের কথাও বলবো না, পেট্রোল ডিজেলের যখন তখন দাম বাড়ানো যায়, ট্রেনেরও তাই। আজকে যেটা হলো, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে মহিলা, যুব, কৃষক, এদের ওপরেই যে গুরুত্বটা পাবে, এটা আগে থেকে আমরা একটা ভবিষ্যৎবাণী ছিল। এখানে লাখপতি দিদি স্কিম ফর অ্যাডোলেন্স গার্লস 1 কোটি থেকে 2 কোটি, অর্থাৎ মহিলা একটা টার্গেট, মহিলারা টার্গেট বিশেষ করে। কি পেলেন এছাড়া আপনি? আর বাজেটটা মোটামুটি বলবো, বাজেটে নতুন কিছু সংযোজন হয়নি এক্সেপ্ট লাখপতি দিদি ছাড়া। এই বাজেটটা একটা সোয়িং বাজেট হয়েছে। বাজেটে পার্টিকুলারলি এন্টায়ার ইন্ডিয়াটা রুরাল বেসড বেশি। রুরাল বেসডের মেয়েদের জন্য এই যে লাখপতি দিদি করেছেন, 2 কোটি বাড়িয়েছেন, এখানে রুরাল মেয়েদের সংখ্যা হচ্ছে অনেক বেশি। সেখানের পার্সেন্টেজ অনুসারে এই সংখ্যাটা অত্যন্ত কম। আচ্ছা, খুব কম, খুব কম। কিন্তু এই যে আয়ুষ্মান ভারতের সমস্ত আশা কর্মীদের ঢুকিয়ে দিলেন, আছে সেটাকে এনকারেজ করার জন্য যে প্রোপাগান্ডা করা দরকার, সেই জায়গাটা থেকে গভর্নমেন্ট পেছিয়ে আছে। কারণ খুব বেশি আর হচ্ছে না, কারণ মানুষের আমি একটু বিরত করছি আপনাকে। এই মুহূর্তে শান্তিপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন। আমরা সেই ছবি আমরা দেখাচ্ছি। গতকাল বহরমপুরে ছিলেন, মালদায় ছিলেন, গতকালই তিনি নদিয়ায় চলে এসেছেন এবং আজকে কৃষ্ণনগরে, কেন বলছো শান্তিপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো শুরু করে দিয়েছেন। শান্তিপুরে জনসংযোগ যাত্রা প্রতিদিনই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার রাস্তা জনসংযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে শান্তিপুরে এই মুহূর্তে সকাল একেবারে বেরিয়ে পড়েছেন জনসংযোগে। লোকসভা ভোটের আগেই, অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় উত্তরবঙ্গ থেকে শুরু করেছেন। একদিনও থামছেন না, একদিনও জনসংযোগ ছাড়া থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, গঙ্গোপাধ্যায় যেটা বলছিলেন, যেটা হচ্ছে কি, এই লাখপতি দিদি এটাকে আরোটা সংখ্যাটা আরো বাড়ানো উচিত ছিল বলে আমি মনে করি। কারণ দেশের বিশেষ করে গ্রামাঞ্চলের মেয়েদের মধ্যে প্রভার্টি লাইনের বাইরে সমস্ত রয়েছেন, ভেতরে রয়েছেন। সেইটাকে দূর করার জন্য এটাকে আরো সংখ্যাটা বাড়লে মনে হয় ভালো হতো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, রুরাল বেল্টের জন্য, রুরাল বেল্ট মানে রুরাল ভারতের জন্য নতুন কিছু কোনো বাজেটের মধ্যে প্রতিফলিত হয়নি। যদি বিজেপি বলে যে এখন কি করে প্রতিফলিত হবে, এটা তো ভোট অন অ্যাকাউন্ট। তার আগে তারা তো ক্ষমতায় ছিল, তার আগেও করলো না কেন? কারণ রুরাল বেল্টকে বাদ দিয়ে তো ভারত হতে পারে না। ভারতবর্ষের মেজরিটি জায়গাটা হচ্ছে রুরাল বেল্ট, কৃষক সেখানে রয়েছে। সেখানে বলা হয়েছে যে আবাস প্রকল্পে বলেছে মধ্যবিত্তদের নিজের বাড়ি বানাবে। এখন মধ্যবিত্তকে এখানে আইডেন্টিফাই করবে কি করে? সেটা কি ট্যাক্সের ওপর, না উইদাউট ট্যাক্স ছাড়া? আচ্ছা, না এছাড়াও তো বলা হয়েছে যে সবাইকে পাকা বাড়ি দেওয়ার উদ্যোগ। 1 কোটি মহিলা, লাখপতি দিদি ছেড়ে দিলাম, 70% মহিলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে আবাসে বাড়িটা করে কি করবে তারা? মেজরিটি তো বাড়ি করে কি করবে? তাদের যদি আয়ের না ব্যবস্থা থাকে, আয়ের ব্যবস্থা মহিলাদের জন্য কিছু করেছে? যে এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড স্কিম কোনো আসছে কি সেখানে বাজেটের মধ্যে প্রতিফলিত হয়নি? কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বেড়েছে বলে দাবি করা হচ্ছে। বেড়েছে বলছেন, সেটা দেখা যাক বাড়ে কিনা। এবার আমি রাজনীতিতে ঢুকে একটু কৌশিক বিশ্বাসকে দিয়ে শুরু করব। দেখুন, প্রথমেই বলি যে এই বাজেটটি যদিও অন্তর্বর্তীকালীন বাজেট, কিন্তু আমরা যতটা দেখলাম এবং শুনলাম তাতে এটি একটি সম্পূর্ণ দিশাহীন বাজেট বলেই আমাদের মনে হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আমার পূর্ববর্তী বক্তা একদম সঠিকভাবেই বললেন, যেখানে ভারতবর্ষের সম্পূর্ণ জনসংখ্যার প্রায় 48% মহিলা, সেখানে 1 থেকে মাত্র 3 কোটি করাটা একেবারেই অপ্রতুল। এটা নাম্বার 1। নাম্বার 2, আমরা দেখলাম ফিসকাল ডেফিসিটটা যতটা কমানোর কথা ছিল ততটা কমায়নি। নাম্বার 3, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 5.1
5.8 5.8 বলা হচ্ছে আরো কমবে বলা 2 হচ্ছে। বছরের মধ্যে। এবার ওনার ব্যাপারটা হয়ে গেছে কি, ওনার এখন সমস্তটাই কিন্তু আগামী 25 বছরের কথা উনি ভাবছেন। উনি কখনোই ওনার গত 10 বছর বা এখন কি করব সেটা ভাবছেন না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমরা সবাই জানি যে ইন্ডাস্ট্রি এবং অন্যান্য জিনিসের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বেশ কয়েকটার যদি প্রাক বাজেট সমীক্ষা দেখেন, যেমন ডেলয়েট অ্যান্ড আদার কোম্পানিজ যারা করেছিল, সবাই কিন্তু ভাবছিল ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্টটা আরও অনেক বেশি হবে। সেখানে এখনো পর্যন্ত যতটুকু দেখলাম ইনফ্রাস্ট্রাকচারে মাত্র 11% ইনভেস্ট মানে বৃদ্ধি হয়েছে, সেটাও আমরা খুব কম বলে মনে করি। আরেকটা দেখলাম, আপনার টিভিতেই দেখছিলাম যে 50% আয় বৃদ্ধি হয়েছে এরকম একটা বলা হচ্ছে জনগণের। এটা মনে করিয়ে দেওয়া দরকার যে ভারতবর্ষের সমস্ত যে ধনসম্পদ তার 40% রয়েছে মাত্র 1%-এর হাতে, এবং 50% জনগণের কাছে রয়েছে মাত্র 3% সম্পদ। ফলে এক্ষেত্রে ওনারা কিসের বেসিসে বলছেন যে 50% আয় বৃদ্ধি হয়েছে, এগুলো কিছুই বোঝা যাচ্ছে না। 10 বছরে আরো একটা দাবি করা হয়েছে, 10 বছরে আয়কর আদায় 3 গুণ বেড়েছে, এবং সেই কারণে আজকে মধ্যবিত্তকে ছাড় দেওয়া হয়েছে। মধ্যবিত্তকে এই যে 7 লক্ষ পর্যন্ত যে নতুন রেজিম গত 2 বছর ধরে চলছে, সেটার কোনো পরিবর্তন হয়নি। মধ্যবিত্ত অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। মধ্যবিত্ত তো আমার মনে হয় যে এই 7 লক্ষটা 10 লক্ষ হলে আরো অনেক বেশি স্বস্তির নিঃশ্বাস পেতেন। এবং এই যে 2.2 লক্ষ মাত্র বাড়ানো হয়েছে, এটা একটা খুব মিনিস্কুলিং মানে ইনক্রিজ আর কি। এটাতে আমি নিশ্চিত যে মধ্যবিত্ত ট্যাক্স পেয়াররা এটাতে খুশি হবেন না। এটা আপনারা আপনাদের সমীক্ষাতেও দেখতে পারবেন। ফলে সব দিক থেকে দেখলে যেটা বোঝা যাচ্ছে, এটা একটা অত্যন্ত দিশাহীন অন্তর্বর্তীকালীন বাজেট। একমাত্র মহিলা ভোটারদের লক্ষ্য করে কিছুটা ছোঁয়া হয়েছে, কিন্তু সেটারও কোনো ডিটেলিং নেই। আর আপনি আরেকটু যদি ভালো করে দেখেন, উনি সব কিছুই কিন্তু ফিউচার টেন্সে বলেছেন। ওনার ম্যাক্সিমাম বক্তব্যটাই হচ্ছে কিন্তু ফিউচার টেন্সে। এইবার আপনি যদি দেখেন গত 5 বছরে 2019 থেকে 24-এর মধ্যে প্রথম 2 বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল 2.4%, সেটা তার পরবর্তীকালে 2%-এরও নিচে নেমে আসে। যদিও আমরা এখনো ইন্ডিভিজুয়ালগুলো জানি না, সেটা ডিটেলে পাঠানো হবে। এবং এডুকেশন, সেটাও কিন্তু লাস্টের 3 বছরে কমেছে। হেলথ, এডুকেশন, সোশ্যাল সেক্টর প্রত্যেকটা বিভাগে গত 3 বছরে নরেন্দ্র মোদীর সরকার অ্যালোকেশন এবং অ্যালটমেন্ট কমিয়েছে। গঙ্গোপাধ্যায়ের কাছে যাব, যে যেটা কর মধ্যবিত্তের এক বাজেটে একটাই লক্ষ্য থাকে, এখন রেলের দিকেও লক্ষ্য থাকে না, পেট্রোলের দিকেও লক্ষ্য থাকে না, সবাই জানে যে কর কাঠামোয় কোনো পরিবর্তন হলো না, প্রত্যক্ষ পরোক্ষ দুটো করেই। কেন বলে মনে হয় আপনার? এটা মনে হচ্ছে কি, এটা হচ্ছে 24 সালের ইলেকশনটা আছে। 24 সালের ইলেকশনেতে মধ্যবিত্ত শ্রেণীর থেকে, জানি না এটা কি, এটা ওদের লক্ষ্যটা থাকতে পারে মধ্যবিত্ত শ্রেণীর থেকে হয়তো অন্য কোনো শ্রেণীতে তারা মনোনিবেশ করতে চাচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী তো কর তাতে দিয়ে থাকেন, প্রত্যেকবারই কর দেয়, এবং এই করটা অনেকেই এবারের বাজেটে, এই ভোট অন অ্যাকাউন্টসের বাজেটে ভেবেছিলেন যে এই করটা অন্তত বেশ ব্যাপকভাবে রিডিউস করা হবে, যে আর লিমিটটা আরো বাড়িয়ে দেওয়া হবে, যে এক্সামশনের লিমিটটা, সেটা কিন্তু করা হয় না। কৌশিকবাবু বলছেন দিশাহীন বাজেট, কিন্তু এটা তো বাজেট। ভোটমুখী বাজেট বলা যাবে না। তাহলে তো মধ্যবিত্তকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হতে পারতো, না, কৃষকদের জন্য ঋণ প্রচুর দেওয়া হতে পারতো। বাজেট এটা হয়নি, ভোটমুখী বাজেট, জাস্ট একটা বাজেট খাড়া করতে হয়, খাড়া করে দিয়েছেন ভোট অন অ্যাকাউন্টসে। কিন্তু গত বছর যখন ভোট আসেনি, তার আগের বাজেটগুলোতেও যখন কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস দেখা গিয়েছিল। এই যে কর কাঠামোর কথা বলছি আমি, মধ্যবিত্তের হাতে তো তাহলে পয়সা থাকবে, যেটা সরকার নেই। মধ্যবিত্তের হাতেতেই সবচেয়ে বেশি সাফার হচ্ছে মধ্যবিত্ত, এবং এই বাজেট থেকে কোনো দিশা দেখাতে পারেনি মধ্যবিত্তকে, কোনো কিছু কর কাঠামো পরিবর্তন না করায় প্রথম দিশা দেখাতে পারছে। সঞ্চয়ে উৎসাহ বাড়লো প্রথমটাতে, দ্বিতীয়টা হচ্ছে যেটা নতুন, যেটা তাতে তো আমার হাতে টাকা থাকছে, ক্রয় ক্ষমতা আছে। খুব বেশি টাকা থাকছে না, খুব বেশি টাকা থাকছে না। আজকে মধ্যবিত্তকে সবচেয়ে বেশি সাফার করতে হচ্ছে। আজকে আমাদের দেশে, অন্য দেশেতে 3টে জিনিস অন্য দেশেতে বিশেষ করে হয়, কারণ ধরুন আমি প্রত্যেক দেশেই প্রায় ছিলাম, আমি সেই জন্যই বলছি যে স্বাস্থ্যকে প্রায়োরিটি প্রথম দেওয়া হয়, তারপরে এডুকেশনকে দেওয়া হয়। কিন্তু আমাদের এখান থেকে তো কমে আসছে, তো মধ্যবিত্ত তো এডুকেশনটার ওপরে হচ্ছে। আজকাল তো সবাই লেখাপড়া শিখতে চাইছে, এবং সবাই কিন্তু চাইছে যে আমি পয়সা দিয়ে না হোক, পয়সা দিয়েও আমার ছেলে মেয়েকে আমি লেখাপড়া। তাহলে কর কাঠামোর এখানে মধ্যবিত্তদের হাতে খুব সঞ্চয় থাকবে বলে। কেন মধ্যবিত্তকে কি তাহলে দেবদাস বাবু রাম মন্দির, জ্ঞানব্যাপী মসজিদে হিন্দুদের পুজো করার অনুমতি, এই সব দিয়ে আপনারা ভেবেছেন যে মোটামুটি হয়ে গেছে, মধ্যবিত্তকে আর দরকার নেই? এখন ঘটনা হচ্ছে যে যে সমস্ত কাজ হয়েছে আর গত 10 বছরে,
সেটাও জনগণ লক্ষ্য করছে। উনি তর্কের খাতিরে বলুন বা বক্তব্য রাখার জন্য বলুন বা বিরোধিতা করার জন্য বলুন, ওনাকে বলতে হচ্ছে বলুন। কিন্তু এই যে যতগুলো প্রকল্প হয়েছে, আমি করে থাকছি, এই যে মধ্যবিত্তকে গঙ্গোপাধ্যায় বললেন না যে প্রত্যেকটা বাজেটে আমরা করে যদি আরো ছাড় দেওয়া হতো, সব থেকে তো মধ্যবিত্ত ভুগছে। বাজারে গেলে মধ্যবিত্তের দাম সব থেকে বেশি দিয়ে কেনে, পেট্রোল ডিজেল, যাদের বাইক আছে গাড়ি আছে মিনিমাম, তাদের প্রচুর বোঝা বইতে হয়। সেখানে যদি কর কাঠামোয় পরিবর্তন হতো তাহলে মধ্যবিত্তের অনেকটা সুরাহা হতো। একদম আপনি ঠিক বলেছেন। এই বাজেটের সময় এলেই মধ্যবিত্ত এবং গরিব লোকের কথা মনে পড়ে। বাদ বাকি সময়ে টাকা যা রোজগার হবে আপনার টাকা বা আপনার পার্টির টাকা, সেই সময় মধ্যবিত্ত বা গরিব লোকের কথা ভাবলে যে ওদের কিছু নেই ওদিকে দাও, সেটা তো ভাবা যায়। প্রথম কথা হচ্ছে এক একটা পলিটিক্যাল পার্টি বা এক একটা দল তার নিজস্ব সিদ্ধান্ত নিয়ে নিজস্ব পলিসি নিয়ে চলে। এখানে আমরা কাউকে অনুকম্পা করব না। আমরা ভারতীয় জনতা পার্টি প্রত্যেককে বলেছে তুমি নিজের পায়ে দাঁড়াও, তোমার জন্য তার জন্য যে অর্থনৈতিক সুবিধা সরকার সেটা বহন করবে। আমি তোমাকে বলবো না তোমার কন্যার বিয়ের সময় আমি 25,000 টাকা দেবো, তোমাকে এডুকেশনের জন্য 30,000 টাকা দেবো, তাহলে ভোটটা তুমি দিও। আমি বলবো তোমাকে 30,000 টাকা। গরিবদের জন্য তো অনেক কিছু করা হচ্ছে, তাহলে অনেক সবই এখানে গরিব, মাঝখানে মধ্যবিত্ত হওয়া না মধ্যবিত্ত বলে কোনো কথা হয় না, মধ্যবিত্ত বলে কোনো কথা হয় না। টোটাল জিনিসটা যেটা বাজেট পেশ করা হয়েছে সবটাই ভারতীয় জনসাধারণের জন্য করা হয়েছে এবং নিম্ন স্তর পর্যন্ত যাতে পৌঁছায়। এখানে কৃষকের কথা ভাবা হয়েছে, এখানে মহিলার কথা বলি, এখানে মৎস্য চাষীদের কথা ভাবা হয়েছে। মধ্যবিত্তের জন্য কি পেলেন? মধ্যবিত্তের জন্য কিছু পাইনি, আর পার্টিকুলার বয়স্ক লোকেদের জন্য তো কিছুই নেই, না একদম কিচ্ছু নেই। বয়স্ক লোক কিন্তু ভারতবর্ষের 17%, ওদের জন্য কিচ্ছু নেই। আর এই যে কথা বলছেন মহিলাদের জন্য, এই মহিলাদের জন্য প্রকল্প মানে অনেকগুলো প্রকল্প চালু করেছে বিজেপি সরকার তার স্টেটে। সুতরাং একথা বলার কোনো মানে হয় না। সবচেয়ে যেটা মানে দুঃখের এবং সুখের ব্যাপার যে ইউক্রেনের যুদ্ধে ভারত লাভ করেছে খুব, এবং লাভ করে যাচ্ছে এখনও। এই পেট্রোল ডিজেল দাম কমাতে পারতো না তা নয়, ইউক্রেনের যুদ্ধে রাশিয়া থেকে অনেক সস্তায় পেট্রোল ডিজেল কিনে সেটা এক্সপোর্ট করছে ইউরোপিয়ান কান্ট্রিতে। এটা তো সবাই জানে, এখন না জেনেই যদি জানার ভাব করে থাকে বলার কিছু নেই আর কি। আমাদের এখানে এত পেট্রোল ডিজেল আমাদের এত লাগে না, কিন্তু আমরা সেইটা এক্সপোর্ট করে দিচ্ছি ইউরোপিয়ান কান্ট্রি, আর 3টে কোম্পানি করছে। আমি এখানেও কৌশিক বাবুর কাছে আসবো যে অনুকম্পা আমরা করি না, এই যে বললেন দেবদাস বাবু, মানে মধ্যবিত্তের জন্য এক্স্যাক্টলি আমি বলতেই যাচ্ছিলাম, উনি আমার মুখের কথাটা কেড়ে নিলেন। লাডলি বাহিনীটা তাহলে কি আজকে একটা দিকে আমাদের খুব আনন্দ হচ্ছে, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী মেনে নিলেন, মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিলেন যে তিনি আমাদের মুখ্যমন্ত্রীর পথটা অনুসরণ করেন। তার কারণ অ্যাডোলেসেন্স মহিলা বাচ্চা মেয়েদের কন্যাশ্রী প্রকল্প কপি করলেন, বয়স্কদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কপি করলেন। ফলে এই দিক থেকে তৃণমূল কংগ্রেসকে যে ওনারা কপি করছেন সর্বভারতীয় স্তরে, এটা আজকে স্বীকৃত হলো। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিজেপির প্রতিনিধি বললেন যে দেখুন আমি ডাক্তার, আমি ইকোনমিস্ট নই, ফলে আমি বলতে পারবো না, কিন্তু আমি এটুকুন নিশ্চিত করে ইকোনমিক্স যতটুকুন পড়ি রাজনীতির কারণে আমি জানি মিডল ক্লাস বলেও কিন্তু একটা কথা আছে, এবং মিডল ক্লাস কতটা আমাদের দেশে তো আছে বা কতটা কমলো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 লক্ষ কোটি টাকার উপর ট্যাক্স কেবলমাত্র ফুয়েলের উপর তোলা হয়েছিল। মিডল ক্লাস ট্যাক্স না দিলে তার ঘাড়েই কোপ পড়ে পোস্ট কোভিড। সেই 3 লক্ষ কোটি টাকার বেনিফিটটা কার কাছে গেল? আজকে পেট্রোলের 106 টাকা দাম কিছুতেই কেন কমছে না? আসল প্রবলেমটা হচ্ছে নরেন্দ্র মোদী ক্রনিক ক্যাপিটালিজমে বিশ্বাস করে।